এই বিষয়ে জানতে যাচ্ছি সহকর্মীদের কাছে। প্রথমে যাব রাজধানীর আবহাওয়া অফিসে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মেজবা হাসান। মেজবা, ঘূর্ণিঝড়ের সর্বশেষ অবস্থা সম্পর্কে আবহাওয়া অফিস কি বলছে? ঘূর্ণিঝড়ের সর্বশেষ অবস্থা যদি এখন বলতে চাই, ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপ থেকে এখন স্থল নিম্নচাপে রূপান্তরিত পথে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে, এবং ধীরে ধীরে এটি কিন্তু দুর্বল হয়ে পড়ছে, এবং পূর্ব হওয়ার মাধ্যমে কিন্তু দুর্বল হয়ে আস্তে আস্তে উত্তর পূর্ব অঞ্চলের দিকে এটি অগ্রসর হচ্ছে। এবং এখন বর্তমান ঘূর্ণিঝড়টি যশোরের এবং যশোরের আশেপাশে এলাকায় অবস্থান করছে। এর আগে আবহাওয়া অফিস যেটি বলছিলেন যে ঘূর্ণিঝড়টি যে খেপুপাড়াতে কিন্তু ব্যাপকভাবে তাণ্ডব চালায়, এবং সেখানে বাতাসের বেগ ছিল 111 কিলোমিটার বেগে সেখানে প্রভাব বিস্তার করে, এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে যে আস্তে আস্তে করে দুর্বল হয়ে পড়েছে, যার প্রভাবে কিন্তু সারা দেশে, রাজধানী সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টিতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এখন পর্যন্ত 215 মিলিমিটার চট্টগ্রামে রেকর্ড করা হয়েছে। এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে আস্তে আস্তে যেটি দুর্বল হওয়া শুরু করছে উত্তর পূর্ব অঞ্চলে, ঢাকায় দুপুরের পর অর্থাৎ 3টার পর নাগাদ হলো তো ঢাকাতে কিছুটা প্রভাব পড়তে পারে, তবে সেক্ষেত্রে ঢাকার যে ঝড়ো হাওয়া আছে তার চেয়ে কিছু হয়তো ঝড়ো হাওয়া বাড়তে পারে। এছাড়া আস্তে আস্তে করে ঢাকা সিলেট হয়ে আস্তে আস্তে বাংলাদেশ অতিক্রম করতে আগামীকাল পর্যন্ত লেগে যাবে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। এছাড়া যদি ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু সারা দেশে বৃষ্টিপাত এখনও চলছে, রাজধানীতেও কিন্তু সেই বৃষ্টির প্রভাব সকাল থেকে রয়েছে। রাজধানী সকাল থেকে অফিসগামী যাত্রীরা কিন্তু ভোগান্তিতে শিকার হয়েছেন। এছাড়া নিম্ন আয়ের যারা মানুষ তারাও কিন্তু ভোগান্তিতে শিকার হয়েছেন। এবং ঘূর্ণিঝড়ের সর্বশেষে যদি বলার চেষ্টা করি, এটি এখন পর্যন্ত যশোর এলাকায় অবস্থান করছেন, যশোরের আশপাশে এলাকায় অবস্থান করছে, এবং ঘূর্ণিঝড়ের যে মধ্যে যে মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছিল বন্দর নগরীগুলোতে, সে বন্দর নগরে এখন পর্যন্ত মহাবিপদ সংকেত উঠিয়ে কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে, এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আগামীকাল দুপুর পর্যন্ত কিন্তু সকল জলযান এবং ট্রলারগুলোকে কিন্তু কিনারে রাখার কথা বলা হয়েছে। এবং স্থানীয় যে উপকূল যে এগুলো আছে এবং উপকূল বন্দরগুলোতে কিন্তু একইভাবে সতর্কতা সংকেত, স্থানীয় 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া কিন্তু যশোরের এলাকায় এখন পর্যন্ত অবস্থান করছে, এবং ধীরে ধীরে এটি নিম্নচাপে পরিণত হবে, তারপর আস্তে আস্তে করে ঢাকা হয়ে সিলেট হয়ে কিন্তু এটি বাংলাদেশ অতিক্রম করবে। এটা আগামীকাল নাগাদ পর্যন্ত লেগে যাবে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। এই ছিল আবহাওয়া অফিস থেকে সবশেষ। আপনি সাথেই থাকুন। এখন যাব খুলনার কয়রায়। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। ইমরুল, কয়রায় তো বাঁধ ভেঙে গেছে, পানি কি লোকালয়ে প্রবেশ করেছে? জসিন্তা, এখন ভাটার সময় চলছে, কিছুক্ষণ পরে একটি জোয়ার শুরু হবে। সেই জোয়ার শুরু হলে যেখানে বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেখান থেকে লোকালয়ে পানি ঢোকার একটি আশঙ্কা রয়েছে। এইখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, কয়রার দশালে একটি জায়গা, এই দেখতে পাচ্ছেন ছবিতে হয়তো দর্শক, যে এখানে বাঁধটি ভেঙে গেছে। এখানে ভোর রাতে এখানে যে ঘূর্ণিঝড়টি আঘাত হানে তখন একটু জলোচ্ছ্বাস তৈরি হয়েছিল, আর সেই জলোচ্ছ্বাসের আঘাতে এখানে এই বাঁধটি ভেঙে গিয়েছে। এই বাঁধটি 2009 সালে যখন আইলা হয়েছিল তখনও এই বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। 3 বছর আগে ইয়াস যখন ঘূর্ণিঝড় এখানে আঘাত হানে তখনও এই বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো পানি উন্নয়ন বোর্ড সকাল থেকে এটি আসলে সংস্কারের কাজ করছে, কারণ কিছুক্ষণ পরে 2টা নাগাদ এখানে ভর জোয়ার একটি আসবে। তখন দেখতে পাচ্ছেন যে প্রায় বাঁধের কাছাকাছি পানি ছুঁই করছে। আশঙ্কা করা হচ্ছে যে 2টা নাগাদ যখন ভরপুর জোয়ার আসবে তখন এই পানি হয়তো লোকালয়ে ঢুকে যাবে। আর পানি উন্নয়নের তথ্য অনুযায়ী এই কয়রা ছাড়াও কয়রা 2টি স্থানে এই বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, আরও একটি জায়গায় বাঁধটি ভেঙে গিয়েছে। এছাড়া দাকোপ এবং সাতক্ষীরার কয়েকটি
উপজেলার কয়েকটি বাঁধ এবং বাগেরহাটের কয়েকটি বাঁধও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সব মিলে এখানে প্রায় 61 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ঘূর্ণিঝড়ের বিষয়টি যদি বলি, যে আগের রিপোর্টে তো সহকর্মী যেমনটা বলছিলেন যে যশোর হয়ে এটি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, সেটি ঢাকার দিকে বৃষ্টিপাতের মাধ্যমে এটি দুর্বল হয়ে যাবে। যদিও খুলনা অঞ্চল পার হয়ে গিয়েছে, তারপরেও এখানে সেই প্রভাবটি এখনো রয়ে গিয়েছে। এখনো মাঝারি আকারের ঝড় বাতাস বইছে এবং বৃষ্টিপাত আসলে থেমে থেমে হচ্ছেই। জসিন্তা, আপনি সাথে থাকুন। এখন যাব মংলায় আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবু হুসাইন সুমনের কাছে। সুমন, রিমালে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? রোমিনের আঘাতে কিন্তু মংলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে গত রাত থেকে 10:30 থেকে এই উপকূলীয় এলাকায় আঘাত আনতে শুরু করে রোমিন। এর প্রভাবে যে ঝড় এবং বৃষ্টি, তাতে এই মংলার উপকূলের প্রায় 8,000 কাঁচা ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া অসংখ্য গাছপালা এবং বৈদ্যুতিক খুঁটি করে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া এখানকার মানুষের প্রধান যে আয়ের উৎস চিংড়ি ঘের, সেই চিংড়ি ঘেরগুলো প্লাবিত হয়েছে, প্রায় 2000 চিংড়ি ঘের প্লাবিত হয়েছে। এছাড়া বিশেষ করে মংলার যে দুর্গম যে এলাকা রয়েছে, টিলা, বৈদ্যমারি, জয়মণি, এইসব এলাকার যে প্রচুর নদীর পাড়ের যে 18 কিলোমিটার দীর্ঘ যে ভেড়িবাঁধ না থাকার কারণে কিন্তু এই প্রচুর নদীর পানি ছাপিয়ে কিন্তু এই লোকালয়ে প্রবেশ করে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে কিন্তু মানুষ জলাবদ্ধতা হয়ে পড়েছেন এবং অনেকটা ঘরবন্দি হয়ে পড়েছেন। অনেকের ঘরে পানি উঠে গিয়েছে, আর যারা ঘরে থাকতে পারছেন না তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে উঠেছেন। এখনো কিন্তু আশ্রয় কেন্দ্রে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রায় 30,000 নারী, পুরুষ এবং শিশু রয়েছে। এবং এছাড়া যে বিভিন্ন এলাকায় এই যে নিচু যে এলাকা, সেই নিচু এলাকায় প্রায় 4 থেকে 5 ফুট উচ্চতার জলস্তর প্লাবিত হয়েছে। বিশেষ করে সুন্দরবনে 5 থেকে 7 ফিট উচ্চতারও জলস্তর রয়েছে। এবং এছাড়া এই যে গতকাল রাত থেকে যে রোমেলের প্রভাবে যে ঝড় বৃষ্টি যেটা শুরু হয়েছিল, সেটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। এখনো কিন্তু এই উপকূলের দিয়ে কিন্তু দমকা হওয়া, ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রোমেল উপকূল অতিক্রম করলেও কিন্তু তার যে প্রভাব, সেটা কিন্তু এখনো উপকূলে কাটেনি, এখনো তার একটা প্রভাব রয়েছে। এছাড়া মংলার পাশেই যে রামপাল যে উপজেলা, এই উপজেলাতেও মৎস্যগের, গাছপালা এবং বৈদ্যুতিক খুঁটির ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পেয়েছি আমরা। এছাড়া বাগেরহাট সদর সহ শরণখোলা, মোরগপুর যে উপজেলা রয়েছে, সেসব জায়গায়ও গাছপালা পড়েছে, ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, মানুষ জলাবদ্ধ হয়েছে। এবং এই যে টোটাল বাগেরহাট জেলা জুড়ে কিন্তু এই যে রোমেলের যে তাণ্ডব, তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জানছিলাম ঘূর্ণিঝড়ের খবর।